সংসারটা যখন আমাদের আর সংসারের সমস্ত কাজকর্ম যখন আমাদেরকেই একার হাতে গুছিয়ে করে নিতে হবে, তখন প্রত্যেক মহিলারই উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই সারাদিনের সমস্ত কাজগুলোকে পরিকল্পনা মাফিক গুছিয়ে নেওয়া। গুছিয়ে কাজ করলে পরে জানতে হবে ছোট ছোট বেশ কিছু টিপস, আর টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই কিন্তু আমাদের সময়, শ্রম, মাসিক বেশ কিছুটা খরচ আমরা কম করে নিতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো প্রত্যেক গৃহিণীর উপকারে আসবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি জিন্সের প্যান্ট। আর আমরা যখন ট্রাভেল করি বা হয়তো সুন্দর করে আলমারির মধ্যে গুছিয়ে রাখি, তখন কিন্তু নর্মালি ক্যাজুয়াল যেরকম জিন্সের প্যান্ট ভাঁজ করতে হয়, আমরা প্রত্যেকে কিন্তু এইভাবে ভাঁজ করে রাখি। আর এইভাবে ভাঁজ করলে কিন্তু দেখো বন্ধুরা, অনেকটা স্পেস নেয়। মানে এতটা মোটা হয়ে ফুলে থাকে না। আবার অনেক সময় দেখা যায় ট্রাভেলের সময় হয়তো ভাঁজটা পুরোপুরি খুলে গেল, তাতে কিন্তু আর যে আয়রনটা করা থাকে সেটাও নষ্ট হয়ে যায়। তো জিন্সের প্যান্ট ভাঁজ করার একটা সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি তোমরা জিন্সের প্যান্ট ভাঁজ করে নাও, তাহলে কিন্তু আর কোনো রকম যে একটা লাট হয়ে যাওয়ার ব্যাপার, সেটা কিন্তু হবে না। তার জন্য কি করব, কোমরের দিকটা এরকম ভাবে একটু ভেতর দিকে মুড়ে একটা ভাঁজ করে নেব। আর পায়ের দিকটা এরকম ছোট্ট ছোট্ট ভাঁজ করে নিয়ে কি করব, এই কোমরের যে একটা ফোল্ড রয়েছে তার ভেতর এইভাবে ঢুকিয়ে দেবো। আর এইভাবে যদি তোমরা দেখবে ফোল্ড করে নাও বা ভাঁজ করে নাও, সেক্ষেত্রে কিন্তু ভাঁজটা তো খুলবে না। প্যাকিং এর সময় অল্প জায়গাতেই আমাদের সুন্দর মতো প্যাকিং করে নিতে পারবো। যেখানে আমরা দুটো জিন্সের প্যান্ট নিতে পারতাম, সেই জায়গায় 4টে 5টা জিন্সের প্যান্ট নিতে পারবো। তারপর যদি এভাবে ভাঁজ করে দাও, দেখো বন্ধুরা, কত ছোট্ট মধ্যে কিন্তু জিন্সের প্যান্টটা ভাঁজ করা হয়ে গেল। আর আগে দেখতে পারলে কতটা মোটা হয়ে ভাঁজ হয়েছিল। তো এইভাবে নিলে কিন্তু আমাদের স্পেসটা কম লাগবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেক মহিলার কাছেই কিন্তু ভালো ভালো শাড়ি রয়েছে। আর শাড়িগুলো যেভাবেই আমরা ভাঁজ করে রাখি না কেন, কিংবা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে আলমারিতে রাখি না কেন, যেসব শাড়িগুলো দেখা যাবে যে অনেক বেশি হেভি ওয়েটের কাজ করা, এরকম যে গোল্ডেন পাড় রয়েছে বা হয়তো ভীষণ পরিমাণে স্টোনের কাজ রয়েছে, সেই সমস্ত শাড়িগুলো না যেভাবেই তোমরা রাখো, যদি হ্যাঙ্গিং করে রাখো বা ভাঁজ করে রাখো, দেখা যায় একটার সাথে একটা ভাঁজ লেগে লেগে না সমস্ত কিছু ডিজাইন বলো বা স্টোন কাজগুলো বলো বা এই যে পাড়ের যে একটা চওড়া পাড় থাকে, সেগুলো না আস্তে আস্তে উঠে যায়, নষ্ট হয়ে যায়। তো কিভাবে আমরা শাড়ি রাখবো? একটু ভালো শাড়িগুলো যদি এইভাবে যত্ন করে রাখো, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তার জন্য সবার প্রথমে কি করতে হবে, শাড়িগুলোকে ছোট ছোট করে ভাঁজ করে নাও। তো এরকম ভাবে একেবারে খুব বেশি ছোট না, নর্মাল যেরকম ভাঁজ হয় সেরকমই একটু ছোট করে ভাঁজ করে নাও। আর নিয়ে নিয়েছি এরকম একটা পিলো কভার। ঘরে আমাদের অনেকগুলোই পিলো কভার থাকে, যদি কালার ফেড হয়ে যায় বা কোনো কোনা কানাচিতে ছিঁড়ে যায়, যেগুলো ব্যবহার হচ্ছে না, সেরকম পিলো কভারের মধ্যে একসাথে কিন্তু অনেকগুলো শাড়ি তোমরা রেখে দিতে পারো। ভালো ভালো যে শাড়িগুলো মনে হচ্ছে যে কোনো রকম ভাবে নষ্ট হয়ে যাবে অন্যটার সাথে অন্যটার টাচ লেগে বা অনেকদিন রাখতে রাখতে, সেক্ষেত্রে এরকম ভাবে পিলো কভারের মধ্যে যদি তোমরা সমস্ত শাড়িগুলোকে 2-3টে করে রেখে তারপর একটা করে পিলো কভার এরকম ভাবে মুখের দিকটা ফোল্ড করে আলমারির মধ্যে রাখতে পারো, সেক্ষেত্রে দেখবে সমস্ত শাড়িগুলো কিন্তু দারুণ ভাবে ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বিস্কুটের কৌটো বলো বা এই ধরনের নিমকি বা কোনো চানাচুর স্ন্যাক্স জাতীয় যে সমস্ত খাবার থাকে, চিড়ে ভাজা, মুড়ি, এগুলো তো আলাদা আলাদা কন্টেনারের মধ্যে রাখি। কিন্তু দেখবে অনেকদিন ব্যবহার করতে করতে না এই কন্টেনার গুলোর ঢাকনাটা আলগা হয়ে যায়, মানে ঢিলে হয়ে যায়। যতই আমরা টাইট করে আটকে রাখি না কেন, দেখা যায় যে মুখটা ঢিলে রয়েছে আর টাইট করে আটকানো যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ভেতরে থাকা সমস্ত খাবার নরম হয়ে যায়, যেগুলো কিনা খেতে ইচ্ছে করে না, ফেলে দিতে হয়। দাম দিয়ে জিনিস কিনে এনে কখনো কিন্তু ফেলে দিতে ইচ্ছে করে না আমাদের। তো যদি কোনো কন্টেনারের ঢাকনা হালকা থাকে, তাহলে সেটাকে কিভাবে টাইট করবে, সেই কন্টেনার গুলো কিন্তু আমরা ফেলে দিই, ব্যবহার করি না। তো এই প্রসেসটা করলে কিন্তু আবার সেটাকে আমরা রিউজ করতে পারবো। তার জন্য নিয়ে নিয়েছি পলিথিন। আর পরিষ্কার পলিথিনের প্যাকেট নিয়ে উপর নিচ সাইড দুটো সব জায়গাগুলো কেটে সমান করে নেবে। তো এইরকম ভাবে যদি তোমাদের কাছে অন্যান্য কোনো ভালো পলিথিন থাকে, সেটা দিয়েও করতে পারো। তবে সবার কাছে যেহেতু এই পলিথিনের প্যাকেট গুলো থাকে, তাই আমি এই পলিথিনের প্যাকেট দিয়ে দেখাচ্ছি, তাহলে কিন্তু দারুণ ভাবে কাজে দেবে। আর এই কৌটোগুলোকে কিন্তু আমাদের ফেলে দিতেই হবে না। তো দেখো, পুরো সমান করে নিয়েছি, চারধার কেটে বাদ দিয়ে। এবার কৌটো অনুযায়ী কিন্তু আমি এখানে ভাগ করে নেবো। যেহেতু এখানে ছোট ছোট কৌটো, তাই মোটামুটি 3টে 4টে তো ভাগ হবেই। তো এখানে আমি দুটো ভাগ করে নিলাম। আর অন্যান্য গুলো দিয়ে কিন্তু আমি অন্যান্য ভাবে কাজে লাগাতে পারবো। তো ছোট ছোট এই প্যাকেটের টুকরো গুলোকে কি করব, এই ঢাকনাটা খুলে নিয়ে এখানে ভাঁজ করে এইভাবে মুখের কাছটা আটকে তারপর ঢাকনাটাকে আটকে দেবো। তো এইভাবে যদি তোমরা ঢাকনাটাকে আটকে নাও একটা পলিথিন দিয়ে, তাহলে দেখবে যে একটা টাইট ব্যাপার ছিল না ঢাকনাটা, সেটা কিন্তু আবার টাইট হয়ে যাবে। আর খাবার গুলো যে হাওয়া লেগে নরম হয়ে যেত, সেই জিনিসটা কিন্তু হবে না। দেখতে খারাপ লাগলেও কি, জিনিসগুলো তো আমাদের নষ্ট হচ্ছে না, ফেলে দিতে হবে না। তো এই বুদ্ধিটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো।
পারো, জিনিসপত্র কিন্তু আর নষ্ট হবে না। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি মোটা কাপড়ের প্যান্ট। আর এই ধরনের জিন্সের প্যান্ট বলো বা এই ধরনের মোটা কাপড়ে যদি কোনো জামা কাপড় হালকা একটু কোথাও ছিঁড়ে যায় বা সেলাই খুলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা চট করে দোকান বাজার নিয়ে গিয়ে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করি না, ঘরে থাকা সুই দিয়ে কিন্তু করি। কিন্তু যেহেতু প্রত্যেকদিন আমাদের সেলাই করতে লাগে না, তাই এই সুইগুলো ঘরে পড়ে থাকতে থাকতে দেখা যায় একটু জং পড়ে গেছে বা মুখের কাছটা একটু ভোঁতা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই মোটা কাপড়গুলো আমরা সেলাই একেবারেই করতে পারি না। তো যদি এরকম সমস্যা হয় তাহলে কি করবে, এখানে নিয়ে নিয়েছি গ্রেটার। আর গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো কিন্তু আমরা সুই ধার করে নিতে পারবো। তো কিভাবে, এখানে গ্রেটারের মধ্যে এইরকম ভাবে যেইভাবে আমরা মশলা পেস্ট করি ঠিক সেই রকম ভাবে কিন্তু একবার করে সুইটাকে গ্রেট করে নিতে হবে। কখনোই কিন্তু এইরকম ভাবে বারবার ওপর নিচ করবো না, তাতে কিন্তু সুইটা ধার হওয়ার বদলে আরো নষ্ট হয়ে যাবে। একবার করে ওপর থেকে নিচে নামাবো, আবার ওপর থেকে তুলে নিয়ে আবার ওপর থেকে নিচে নামাবো, কখনোই কিন্তু আপ ডাউন একসাথে করবো না। তো এইভাবে যদি তোমরা একটুখানি ধার দিয়ে নিতে পারো, তাহলে দেখবে সুইয়ের মাথার দিকে যে ভোঁতা ব্যাপারটা ছিল বা জং পড়ে গেছিল, যে কোনো মোটা কাপড়ে আমাদের ছিদ্র হতে চাইছিল না, সেই জিনিসটা কিন্তু অনায়াসেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই সুইটা দিয়ে এতক্ষণ কিছুই হচ্ছিল না না, এই সুইটা দিয়ে কিন্তু এখন আমরা সুন্দর মতো সেলাই করে নিতে পারবো। তাই একটু একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের ভীষণই উপকার হবে। চলো দেখে নাও পরের টিপস। আমাদের অনেক সময় হয় হাতে পায়ে মোচকা লাগা বা পিঠে ঘাড়ে কোনো না কোনো জায়গায় যদি ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে ব্যথা হতে থাকে। আর আমরা পেইন ক্লিয়ার খাওয়ার আগে মনে করি যে এই ধরনের কোনো অয়েন্টমেন্ট বা স্প্রে যদি করে সেই রিলিফটা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি রিলিফ পাওয়া যায়। তো যেখানেই ব্যথা হোক না কেন, যদি এই ধরনের স্প্রে আমরা ব্যবহার করে থাকি, কিংবা ধরো ঘরে যদি বয়স্ক মানুষ থাকে, সেক্ষেত্রে তো হাতে পায়ে ব্যথা লেগেই থাকে। তো এই ধরনের স্প্রে যদি বা মলম যদি ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো বন্ধুরা, যেখানে তোমরা স্প্রেটা করবে না, সেখানে এইরকম ভাবে হালকা করে একটুখানি স্প্রে করে দাও বা অয়েন্টমেন্ট লাগিয়ে দাও। তখন কিন্তু কোনো রকম ভাবেই পাখা বা এসি চালানো যাবে না। যতক্ষণ তোমরা ওই স্প্রেটা করবে, করে আমাদের গায়ের মধ্যে বা স্কিনের মধ্যে দিয়ে রাখবো, ততক্ষণ কিন্তু কোনো রকম পাখা এসি চালালে এর যে একটা অ্যাকশন, সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এবার দেখো, এটা তো চামড়ার মধ্যে পুরোপুরি ভালো মতো মিশে গেছে, এ পর্যায়ে কিন্তু কোনো রকম আর টেপাটেপি করবো না, যাতে আরাম পাই। তখন কি করব, এরকম একটা কাপড়ের টুকরো, যে পুরোনো কোনো বাতির কাপড়ের টুকরো থাকে, সেই কাপড়ের টুকরো দিয়ে যেখানে স্প্রে করেছি সেই জায়গাটাকে এই রকম ভাবে টাইট করে বেঁধে রেখে দেবো। তাতে কি হবে, এর যে একটা ঝাঁঝালো ভাব, মানে যে স্প্রেটা করলাম, তো সেই ঝাঁঝালো ভাবটা যেন কোনোভাবে উবে না যায়। আর খুব ভালো মতো টাইট করে বেঁধে রাখিয়ে যদি আমরা এইভাবে রিলিফ পেতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি কোনো রকম পেন ক্লিয়ার খাওয়া ছাড়াই আমরা কিন্তু দেখতে পাবো যে খুব তাড়াতাড়ি আমাদের রিলিফ হচ্ছে। আর যদি একটু গরম সেক করা যায় এর উপর দিয়ে, আরো বেশি আরাম পাবো। তো আশা করছি টিপসটা কাজে দেবে। সবার সাথে শেয়ার করতেও ভুলবে না, যাতে প্রত্যেকের উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। আমরা অনেক সময় হয় চা, স্ন্যাক্স বা বিকেলের কোনো টিফিন বা অনেক লোকজন আসলে তখন কিন্তু আমরা গল্প করতে করতে বিছানায় বসেই টুকটাক এরকম খাওয়া দাওয়া করি। তো এই ধরনের খাবারগুলো খেতে গেলে অনেক সময় দেখা যায় বিছানার মধ্যে খাবার পড়ে যায়। বেশিরভাগ সময় আমরা ডাইনিং টেবিলে বসে খেলেও, যখন অনেক মানুষ আছে বা টিভি দেখতে দেখতে আমাদের ঘরে অন্যান্য কোনো বসার জায়গা নেই, সোফা বা চেয়ার, সেক্ষেত্রে খাটে বসে তো টুকটাক চা, মুড়ি বা পকোড়া এই ধরনের কিছু খাই। তো সেক্ষেত্রে কিন্তু বিছানার মধ্যে টুকটাক খাবার পড়েই। তো বিছানার মধ্যে যদি খাবার পড়ে, সাথে সাথে কিন্তু আমরা চাদরটাকে ঝেড়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় যদি কোনো রকম সস বা কোনো ঝোল জাতীয় বা কোনো তেল জাতীয় খাবার পড়ে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বিছানার চাদরটা আমাদের কাচতেই হয়, নাহলে পিঁপড়ে আসার একটা ভয় থাকে বা বাজে লাগে দেখতে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কাচা ধোয়া ছাড়া সুন্দর মতো বিছানার চাদর আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো কিভাবে, দেখো, বিছানার মধ্যে একটুখানি পাউডার দিয়ে দেবে। ঘরে যদি এরকম সুগন্ধিযুক্ত ট্যালকাম পাউডার থাকে, সেই পাউডারটা একটুখানি দিয়ে ভালো করে এই বিছানা ঝাড়া যে ঝাঁটাগুলো হয়, সেটা দিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে দেবে। পাউডার দেওয়ার কারণে কোনো রকম পিঁপড়ে আর আসবে না পাউডারের গন্ধে। আর যে মিষ্টি ভাবটা ছিল বা কোনো রকম বিস্কুট টিস্কুট ছিল গুঁড়ো, বা কোনো রকম টমেটো কেচাপ ছিল, সেই জিনিসটা কিন্তু পুরো যে মিষ্টি ভাব বা যেই কারণে হয়তো বিছানার চাদরটা নোংরা লাগছিল, সেই জিনিসটা কিন্তু পাউডারের জন্য ভালো মতো উঠে যাবে। আর কাচাকাচি করার প্রয়োজন পড়বে না। তারপর বিছানার ঝাঁটা দিয়ে যদি ঝেড়ে পরিষ্কার করে দাও, একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে। সাথে আমাদের খাটনিটাও কিন্তু কমে গেল। একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের সমস্ত কাজগুলো করে নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই বাথরুমের ব্যবহারের জন্য প্লাস্টিকের মগ, গামলা, বালতি এগুলো তো থাকেই। আর যেসব এরিয়ার জলে ভীষণ পরিমাণে আয়রন, তাদের কিন্তু আমার এই বালতি, মগ, গামলার মতোই অবস্থা হয়। তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এগুলো কিন্তু জলের আয়রনের জন্য দীর্ঘদিন ব্যবহার করতে করতে না ভেতরে কেমন একটা সাদা সাদা কালো কালো জলের দাগ হয়ে যায়, যেটা কিনা আমরা খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারলেও
বেশি দিন যায় না। আবার হয়তো ১ থেকে ১.৫-২ মাসের মধ্যেই আবার এইগুলো এরকম দাগ ধরতে শুরু করে। দেখতে এতটাই বাজে লাগে না? বাইরে থেকে যখন কোনো গেস্ট আসে তখন কিন্তু আমরা ভীষণ পরিমাণে অস্বস্তির মধ্যে পড়ে যাই। খুব সহজভাবে পরিষ্কার করার দারুণ একটা টিপস আমি তোমাদের সাথে বলছি যে একটুখানি হারপিক যদি মাখিয়ে রেখে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলের দাগটা উঠে যাবে। এবার তোমাদেরকে বলব যাতে আর জলের দাগটা না পড়ে বা অনেকদিন পর্যন্ত এরকম সাদা, সাদা দাগ না ধরে সেক্ষেত্রে কিন্তু এই প্লাস্টিকের গামলা, বালতি, মগ এগুলোর মধ্যে যদি একটু করে তোমরা নারকেল তেল মাখিয়ে রাখতে পারো তাহলে কিন্তু এই যে জলগুলো আর দাঁড়াবে না এই প্লাস্টিকের গায়ে। তো তেলের মধ্যে একটা স্লিপারি ব্যাপার থাকায় কিন্তু সমস্ত কিছু এই বালতি, গামলা, মগ এগুলোর গায়ে যদি একটুখানি আমরা তেল এভাবে মাখিয়ে রাখতে পারি তাহলে অন্তত আ আমাদের দেখা যাবে যেটা ১-১.৫ মাসের মধ্যে বারবার নোংরা হয়ে যাচ্ছিল সেটা অন্তত ৫ থেকে ৬ মাস পর্যন্ত ভালো থাকবে। তবে কি আমরা প্রত্যেকদিন এর মধ্যে তেল দেবো? একদমই না। সপ্তাহে ১ দিন করে দিলেই কিন্তু জিনিসটা কাজে দেবে। ভালো মতো পরিষ্কার করে তারপর যদি আমরা একটু করে তেল সপ্তাহে ১ বার করে যেকোনো প্লাস্টিকের জিনিসের গায়ে মাখিয়ে রাখতে পারি তাহলে যে জলে আয়রনটা সেই আয়রনটা কিন্তু প্লাস্টিকের গায়ে আর বসবে না। তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, চার্জার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, চার্জারের যে প্লাগটা রয়েছে, এইখানে না একটা সিম্বল দেওয়া থাকে যে কিভাবে আমরা ফোনের মধ্যে চার্জারটাকে দিয়ে তারপর আমরা চার্জে বসাবো। কোনো একটা সিম্বল বা কোনো একটা মার্ক করা থাকে। এবার তাড়াহুড়োর সময় যদি আমরা সেই মার্কটা আইডেন্টিফাই না করি, তখন অনেক সময় দেখবে খেয়াল করে যে ফোনের মধ্যে উল্টোটা যদি আমরা ঢুকিয়ে দিই, উল্টো দিকটা, তাহলে না অনেক সময় ফোনের মধ্যে ঢুকতে চায় না। তখন কিন্তু এইভাবে ভেঙেও যায় বা হয়তো চার্জারটা নষ্ট হয়ে গেল বা ফোনটাও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তাই বন্ধুরা, কি করতে হবে বলো তো? আমরা ছোট্ট একটা কাজ যদি করে রাখি তাহলে আর কখনোই আমাদের কিন্তু এই ভুলটা হবে না। তার জন্য নিয়ে নিয়েছি টিপ। আর আমাদের প্রত্যেক মহিলার কাছেই কিন্তু টিপ থাকে, সেটা ছোট হোক বা বড়। একটা মার্কের জন্য কিন্তু যেকোনো একটা টিপ নিলেই চলবে। এবার ধরো চার্জের যে পয়েন্টটা বা যেই দিকটা আমরা ধরো ফোনের মধ্যে দেবো, ঠিক সেই দিকটাতে এরকমভাবে একটা টিপ এভাবে আটকে দাও। আর এই টিপটাই কিন্তু সুন্দরভাবে মার্ক করে রাখবে যে কোন দিকটা আমরা ফোনের মধ্যে দেবো। হুটপাট বা খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু একেবারেই ভুল হয়ে যাবে না। খুব সুন্দর মতো খেয়ালও থাকবে। তো আশা করছি এইভাবে যদি কাজগুলোকে একটু, একটু করে সহজ করে নেওয়া যায়, কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।